ওকে, আজকে স্টার্ট করবো হচ্ছে পরিবেশ রসায়ন, ঠিক আছে? কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারটা। কেমিস্ট্রি সেকেন্ড পেপার প্রথম চ্যাপ্টারটা হচ্ছে পরিবেশ রসায়ন। আচ্ছা, তো প্রথমে যে এমসিকিউটা দিছে সেটা হচ্ছে ব্যাপন সূত্র রিলেটেড। এটা হচ্ছে কি রিলেটেড? ব্যাপন সূত্র রিলেটেড। তো আমরা ব্যাপন সূত্র একটু রিভিশন দিয়ে নিই। ব্যাপন সূত্রটা হচ্ছে, এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। সেটা আমরা জাস্ট দেখে নিই। আর ইজ প্রপোর্শনাল টু ব্যাপন, মানে আর হচ্ছে ব্যাপন হার। ব্যাপন হার হচ্ছে এর সমানুপাতিক। ব্যাপন হার হচ্ছে কিসের সমানুপাতিক? এটা হচ্ছে তোমার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এম হচ্ছে আণবিক ভর, ব্যাপন হার হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে যদি সম্পর্ক দাঁড় করাতে চাই, R2/R1 যেহেতু ব্যস্তানুপাতিক হবে, তাহলে এখানে উপরে 2 থাকলে এদিকে 2টা হবে, নিচে M2/M1। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেহেতু রুট আছে সেজন্য রুট দিলাম উভয় সাইড। R2/R1 সমান √M1/M2। R2/R1 সমান √M1/M2। ঠিক আছে? তো এটা লেখা যায় আপাতত। তারপর দেখি কি বলছে। কোন একটা গ্যাসের ব্যবহার একটি গ্যাসের ব্যবহারের 6 গুণ। হ্যাঁ, কোন হাইড্রোজেন গ্যাসের ব্যবহার অন্য একটি গ্যাসের ব্যবহারের পরিমাণ 6 গুণ। জিজ্ঞেস করছে গ্যাসটির আণবিক ভর কত। তার মানে আমরা ধরে নিলাম হাইড্রোজেন গ্যাস, সেটা হচ্ছে M1। M1 এর ভর কত? হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 2। হাইড্রোজেন গ্যাস মানে H2 মানে 2 গ্রাম। ঠিক আছে? হাইড্রোজেন গ্যাস ভর হচ্ছে 2 গ্রাম। ওকে, 2 গ্রাম। তারপর হচ্ছে, বলছে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অন্য গ্যাসের ব্যাপন হারের 6 গুণ। শর্ত মতে, মানে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হারকে আমরা R1 হিসেবে হিসাব করি, কারণ এটাকে M1 ধরছি। হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অন্য যে কোনো একটা গ্যাসের ব্যাপন হারের 6 গুণ। তার মানে আমরা অন্য গ্যাসের ব্যাপন হার R2 ধরে নিলাম। R2 × 6 এটা দেওয়া যায় শর্ত মতে। একটি গ্যাসের ব্যাপন হারের 6 গুণ। তা আমরা ওই বস্তুটার ভর M2 এটা কত সেটা বের করতে বলেছে। আমরা কি জানি? R2/R1, R1 ইকুয়ালস টু √M1/M। এখানে যদি বসে R2, R1 এর জায়গায় 6 R2 বসাতে পারি। R2 নিচে, নিচে হচ্ছে R1 এর জায়গায় 6 R2 বসালাম, ইকুয়ালস টু √। M1 কত? M1 হচ্ছে 2 গ্রাম। 2, নিচে হচ্ছে M2। এখানে এখানে আমরা হচ্ছে আহ, আমরা হচ্ছে আহ, দেখবো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এটা আমরা বসাইলাম, বসানোর পর হচ্ছে দেখতেছি যে R2/R1 এই যে R M2 মান বসালাম। R2 কাটা যাবে, 1/6 থাকবে। আর হচ্ছে এটা হচ্ছে √2/1 এবং ইন্টু স্কোয়ার করলাম, বোথ সাইড স্কোয়ার করলে এটা হবে 1/36। আর এদিকে হবে স্কোয়ার করলে 2/M। টু, তাহলে আমি যদি আর আর গুণন করি, এটা হবে এটার সাথে আর গুণ, এটার সাথে এটার সাথে আর গুণ, তাহলে M সমান কত? 36×2 = 72। 72 হচ্ছে এটা। আচ্ছা, হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপে এসটিপিতে কোন একটা গ্যাসের 1 গ্রাম সবচাইতে বেশি আয়তন দখল করে। কোন গ্যাসের 1 গ্রাম সবচাইতে বেশি আয়তন দখল করে? তো একটা জিনিস খেয়াল রাখবা, আয়তন দখল করা জিনিসটা কি? যে গ্যাসের মূল সংখ্যা বেশি সেই গ্যাসের আয়তনটা বেশি আর কি। যে গ্যাসের মূল সংখ্যা হিসাব করবো, মূল সংখ্যা মানে এন। মূল সংখ্যা মানে এন, প্রত্যেকটা গ্যাসের মূল সংখ্যা হিসাব করবো। মূল সংখ্যা যার বেশি, আয়তনও তার বেশি হবে। তো প্রথম গ্যাসের মূল সংখ্যা যদি হিসাব করি, এটা 1 গ্রাম, তাহলে ডাব্লিউ সমান 1 গ্রাম। মূল সংখ্যা হিসাব করে এন ইকুয়ালস টু কি?
ডব্লিউ বাই ভি, আর কি আছে এন বাই এন এ, আর কি আছে এস ইন্টু ভি। হ্যাঁ, ঠিক আছে, এটাই হচ্ছে আমার বেসিক অ্যান্সার। আচ্ছা, তো এখান থেকে আমরা প্রত্যেকটার জন্য মূল সংখ্যা হিসাব করবো। এখানে যেহেতু ডাব্লিউ দেওয়া আছে, আমরা এখন হিসাব করছি ডাব্লিউ বাই এম। প্রথম যেটা ক্ষেত্রে নাইট্রোজেন, ডব্লিউ বাই এম কত? ডব্লিউ হচ্ছে 1 গ্রাম, আর এম নাইট্রোজেনের ভর হচ্ছে 28, 14 × 28 গ্রাম। আর হাইড্রোজেনের ভর কত? 1/2। ডাব্লিউ হচ্ছে এম আর 1 গ্রাম, আর এম হচ্ছে 2 গ্রাম। অক্সিজেনের জন্য ডাব্লিউ হচ্ছে 1 গ্রাম সবার জন্য, আর এটা কত? 32, আর এটা হচ্ছে 1, নিচে হচ্ছে 40। আমরা জানি কোন একটা ভগ্নাংশে, কোন একটা ভগ্নাংশে হরের মানটা যত ছোট, ওই ভগ্নাংশটি তত বড়। ওর একটা ভগ্নাংশে হরের মান যত ছোট, ওই ভগ্নাংশটি তত বড়। যেমন এখানে সবচাইতে বড় এটা বোঝায় না, হরের মানটা সবচাইতে ছোট 2। সবচাইতে বড় এটা বোঝায় না, যেহেতু সবচাইতে বড় এটা বোঝায়, তার মানে মূল সংখ্যা সবচাইতে বেশি। মূল সংখ্যা যদি সবচাইতে বেশি হয়, তাহলে সবচাইতে বেশি আয়তন দখল করে, সিম্পল কথা, ভি। তারপর এসটিপি তে একটি অক্সিজেন গ্যাসে অক্সিজেন অণুর কত লিটার আয়তন? তাহলে কার সাথে কার তুলনা দেখো, আরেকটা লিখেছে কিন্তু ভি বাই 5.4। তো আমরা এই লাইনটা বেসিক্যালি এন ইকুয়ালস টু ডব্লিউ বাই এম ইকুয়ালস টু এন বাই এন এ ইকুয়ালস টু ভি বাই 5.4 ইকুয়ালস টু হচ্ছে এস ইন্টু ভি। এই লাইনটার ক্ষেত্রে আমরা যে কোনো দুইটা কাপলকে নিয়ে নিয়ে ম্যাথ করতে পারি। যখন ভরের সাথে অণুর সংখ্যা বলবে, তখন এটার সাথে এটা নিব। যখন ভরের সাথে আয়তন বলবে, তখন এটার সাথে এটা নিব, আয়তন। হ্যাঁ, যখন ভরের সাথে ঘনমাত্রা বলবে, তাহলে এটার সাথে তখন এই ঘনমাত্রা রিলেটেড এটা নিব। ঠিক আছে, অথবা যদি বলে মূল সংখ্যার সাথে আয়তন, তাহলে এটার সাথে এটা নিব। সম্পর্ক, তাহলে যে সম্পর্কটা বলে ওই সম্পর্কটা আমরা নিব। আচ্ছা, তো এখন আমরা এসটিপিতে একটি অক্সিজেন অণুর আয়তন কত লিটার? একটি অক্সিজেন অণু, তাহলে একটি অক্সিজেন অণুর আয়তন কত লিটার বলছে? হুম, তাহলে আমরা কি জানি অনুর সাথে কার আয়তনের সম্পর্ক, তাহলে আমরা এটা নিব এন বাই এন এ ইকুয়ালস টু ভি বাই 22.4। তাহলে এখানে দেখো কয়টা বলছে, একটা, একটা। তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 1, আর এন এর ভ্যালু কত? 6.02 ইন্টু 10⁻23 ইকুয়ালস টু ভি বাই 22.4। ওকে, এটা আমি যদি ওই পৃষ্ঠায় দেখি, আমরা যদি আর গুণন করে দিই, ডিরেক্ট আর গুণন যদি করে দিই, তাহলে কত হবে? ভি ইকুয়ালস টু, এদিকে ভি থাকবে, এদিকে উপরে থাকবে 22.4, নিচে থাকবে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এখানে 10⁻23 কে আলাদা যদি হিসাব করে, এটা উপরে চলে গেলে 10⁻23 হবে। 22 কে যদি 6 দিয়ে ভাগ করি, 3×6 = 18, তার মানে 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻23, এটা হচ্ছে আয়তন। ঠিক আছে, 3 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻23 আছে। এই যে 3 পয়েন্ট সামথিং 10⁻23, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নাইট্রোজেনের অণুর মূল ভর বর্গবেগ আমরা ওই যে আদর্শ গ্যাসে শিখেছিলাম এই ফর্মুলাটা, সিআরএমএস, √3 RT/m, তোমার 3 RT/m। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে তারা শর্টকাটের জন্য এটা করছে, √CRMS মানে কি, √3 RT/m। শর্টকাট এভাবে করতে পারি, √3 R টু √T/m, অর্থাৎ
সেম জিনিস আসলে, যে এইগুলা যেহেতু ধ্রুবক, এই ধ্রুবক গুলোকে বাইরে নিয়ে আসছে এমনি জেনারেট। তো রুট ওভার থ্রি আর এর হলো কত, 8.314 ইন্টু টি বাই এম। এই মানটা তারা ক্যালকুলেশন করছে, থ্রি আর টি বাই 100 এত হয়, গুণ করছে। ঠিক আছে, এখানে হচ্ছে বোঝা যায়, দেখো। আহ আচ্ছা, মানটা বসাইলে বেসিক্যালি এটা আসলে মনে রাখা মানে ক্যালকুলেশনটা করা পসিবল না। থ্রি, আর এর ভ্যালু 8.314, টি এর ভ্যালু হচ্ছে কত, 27 ডিগ্রি সেলসিয়াস, 27 + 273, দ্যাট ইজ 300। আর এম কত, 28 গ্রাম। 28 গ্রাম, তার মানে 28, 28 × 10⁻³ সো এই ক্যালকুলেশনটা করলে মোটামুটি 516.95 আছে। দেখো এগুলো খুব কাছাকাছি, 515, 516, 517, 526, কাছাকাছি ক্যালকুলেশন গুলো বাদ দেওয়াটাই বেটার। কেন? কারণ এই ক্যালকুলেশন আমরা তো দেখছিলাম কি, মোটামুটি যদি এরকম থাকতো একটা 500, একটা 600, একটা 700, প্রথম সংখ্যাটা মোটামুটি বের করতে পারলেই হয়ে যাইতো। বাট এখানে সবগুলো তো একদম মোটামুটি কাছাকাছি, এই ধরনের ক্যালকুলেশন গুলা বাদ দেওয়াটা বেটার। তাও করা যায়, তো বেশি সমস্যা নেই। সিআরএমএস এর একটা শর্টকাট বের করছে তারা। সিআরএমএস এর শর্টকাট হচ্ছে একেবারে সিআরএমএস ইকুয়ালস টু 157.9 অথবা 158 ধরা যায়, 158 ইন্টু টি বাই, 158 × টি বাই এন এর মান 158 ইন্টু টি, টি কত 300, এম কত 28। ঠিক আছে, টি হচ্ছে 300, এম হচ্ছে 28। 28 কে আমরা অলমোস্ট 30 ধরতে পারি, মনে মনে ধরে নিলাম 30। 30 কে যদি এটা যে ভাগ করি তাহলে কত হয়, 10। তার মানে √10, √10 মানে কত লেখা যায়, 3 পয়েন্ট সামথিং, 158 ইন্টু 3.3 ধরে নিলাম 3.3। তাহলে 158 কে যদি 3.3 দিয়ে গুণ করি তাহলে কত, 158 ইন্টু 3.3, 33। 3 8 24, তার হাতে 2, 15, 2 17, 7, লিখে 3 আর 4, 4, 4, 7, 4, 11 রেখাতে 1, 11 রেখাতে 12, 5, 5.214 এরকম কিছু। তো যখন আমাকে এরকম কিছু দিত, যে 400, 500, 600 এরকম কিছু দিত, তখন আমি মোটামুটি হিসাবটা করতে পারতাম। মোটামুটি কি হিসাবটা করতে পারতাম যে না, আমার এটা হয় মনে করো 500। যেখানে প্রথমে দেখতেছি কি ক্যালকুলেশন করার পরে যে 5 আসতেছে, 5.21 বা সামথিং এরকম, 5 আসতেছে। এখান থেকে বলতেছি 500 বলা যায়, 500 সামথিং। বাট এখানে তো খুব কাছাকাছি দিয়েছে, তো এই ক্যালকুলেশনটা করা মানে একটু ডিফিকাল্ট হয়। আচ্ছা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক বায়ুমণ্ডলে চাপে 1 কিলোগ্রাম জলীয় বাষ্পের আয়তন কত? আয়তন ভি বের করতে বলছে। ঠিক আছে, সো টেম্পারেচার দিছে টি, চাপ দিছে 1 অ্যাটমসফিয়ার, আর 1 কিলোগ্রাম 1 কেজি, তার মানে ভর দিছে, জলীয় বাষ্পের আয়তন কত, ভি বের করতে বলছে। তো আমাকে কি কি দেওয়া আছে, চাপ দিছে 1 অ্যাটমসফিয়ার, আয়তনের একক কি দিছে, লিটারে দিছে। তো তারপর ভি বের করতে বলছে, টি দিছে কত, 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 373 কেলভিন। তারপর ভর ডাব্লিউ দিছে কত, 1 কিলোগ্রাম, তার মানে 1000 গ্রাম। তারপর কি বলছে, কিসের, জলীয় বাষ্প। জলীয় বাষ্প মানে কি, H2O না? ঠিক আছে, জলীয় বাষ্প মানে কি, H2O। তো জলীয় বাষ্পের ভর কত, জলীয় বাষ্পের ভর এম।
এম ইকোয়াস টু কত? 18 গ্রাম, ঠিক আছে, 18 গ্রাম। আমরা ভি বের করতে হবে। হ্যাঁ, তো আমরা দেখো কি জানি, পিভি ইকুয়ালস টু এনআরটি। পিভি সমান এনআরটি। তো পি কত? 1 atmosphere। ভি বের করব। এন কত? এন মানে W/M লিখতে পারি না আমরা? ঠিক আছে, ডব্লিউ কত? 1000। এম কত? 18। আচ্ছা, এখন আর আর কি আমরা 8.314 হিসাব করব? আমার কথা হচ্ছে না। কেন না? কারণ এখানে ইয়া দিছে হচ্ছে, পি দিছে হচ্ছে 1 atmosphere। আর এম, আর ভি বের করতে হবে লিটারে। দেখো, ভি এর একক হচ্ছে কিসে দিছে? লিটারে দিছে। তাহলে লিটার আর অ্যাটমসফিয়ার আছে, এরকম একটা আর ব্যবহার করতে হবে। আর এর আর একটা মান আমরা জানি, আর ইকুয়ালস টু 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল আর কেলভিন। আমাকে এটা ইউজ করতে হবে, কারণ এখানে লিটারও আছে অ্যাটমসফিয়ারও আছে। আমরা চাপের জায়গায় অ্যাটমসফিয়ারটা ইউজ করতেছি, আর আয়তনের জায়গায় লিটারটা হিসাব করবো, সে কারণে আমরা হচ্ছে এটা বের করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আর আর এর হলো হচ্ছে 0.082। আর টি কত? 300। এখান থেকে ভি ইকুয়ালস টু, এটা ক্যালকুলেশন তো অনেক বড় একটা ক্যালকুলেশন। 1000-এর সাথে যদি 0.082 গুণ করে, তাহলে এর উপরে থাকে হচ্ছে 82, নিচে থাকে হচ্ছে 18, এটা হচ্ছে 373। সো 9 × 2 = 18, 41 × 2 = 82। 373-কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 4 নং 36। তারপর হচ্ছে 1 3 13, 9 × 9 4 দশমিক দিলে 4 নং 36 সেম, অর্থাৎ 41.4। এটার সাথে এটা কাটলে 41.4। 41.4-এর সাথে 41 যদি আমরা গুণ করি, যে মানটা আসে সেটা হচ্ছে বেসিক আনসার। ঠিক আছে, ভি। বেসিক্যালি আমরা বলতে পারি এখান থেকে যা আসে সেটা হচ্ছে 1700 সামথিং আসে। 41 স্কোয়ার মানে 1701। এটা করা যায়, এটা অনেক দূরে দূরে অপশন দেওয়া আছে, 1200, 100, 1200, 150, এটা একটু করা যায়। 1701 লিটার। ঠিক আছে, এটা একটু করে দেখো, 41 × 41 কত আসে। এদিকে 4 × 4, 4 × 4, 4 × 4 = 16, 16 4 আরে 8, 16, 6 1680 আসে। 1680 আর 1741 তো কাছাকাছি হবে। ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপ প্রয়োগ করলে উৎপন্ন উৎপন্ন হয় বায়ুমণ্ডলে তার আয়তন কত? কক্ষ তাপমাত্রায় বায়ুমণ্ডলে যাবে তার আয়তন কত? উম, বিভিন্ন হবে। দেখো, ফার্স্ট অফ অল এটা বলছে ক্যালসিয়াম কার্বনেট এর মোলার ভর 100। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপ প্রয়োগে বিয়োজিত হলে উৎপন্ন গ্যাস উৎপন্ন হয়, আর কক্ষ তাপমাত্রায় আয়তন কত? এবং মোট বায়ুমণ্ডলে চাপে আয়তন কত জিজ্ঞেস করছে। তো দেখো, আমরা বিক্রিয়াটা যদি লিখি, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কি তৈরি হয়? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কি তৈরি হয়? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। তো ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 100 গ্রাম। আর এখানে কয় মোল? 1 মোল। 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কত? 22.4 লিটার।
আমরা বলতে পারি 100 গ্রাম থেকে উৎপন্ন হয় 22.4 লিটার। সুতরাং 10 গ্রাম থেকে কত, 1 গ্রাম থেকে কত উৎপন্ন হয়? 22.4/100। সুতরাং 10 গ্রাম থেকে কত উৎপন্ন হয়, যে 10 গ্রাম বলছো, ওটা 100 কাটলে এটা আসে হচ্ছে 2.24। 2.24। এটাকে যদি 100 দিয়ে গুণ, মানে 1000 দিয়ে গুণ করে মিলিলিটারের জন্য, 224 মিলিলিটার। তার মানে এটা এটার মতো, মোটামুটি এটার কাছাকাছি, 24 46। না, মোটামুটি বোঝা যায়। এগুলো তো অনেক দূরে দূরে অপশন গুলো, অপশন গুলো তো অনেক দূরে দূরে, তাই না? তাহলে এটার মতো মোটামুটি কাছাকাছি বলা যায়, 24 46 মিলিলিটার। আচ্ছা, ওকে, আচ্ছা, এখানে দেখো, এরপরে বলছে এটা একই তাপমাত্রায়, তাপমাত্রা সেম বলছে, হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত বের করে। তাপমাত্রা সেম বলছে, আমরা আরএমএস বেগ মানে সিআরএমএস বেগ, সিআরএমএস বেগের ফর্মুলা কি নেই? সিআরএমএস বেগের বস্তু হচ্ছে √3 r T/m। তাহলে দেখো, আমি এখান থেকে কিছু জিনিস বাদ দিব, যেগুলো হচ্ছে সেম, এগুলো বাদ দিব। তুলনা করার সময় সেম গুলো বাদ দেওয়া যায়। তো এটা 3 আর 8 তো ধ্রুবক, এটা বাদ দিতে পারি। আবার বলছে একই তাপমাত্রা, তাহলে তাপমাত্রাটাও ধ্রুবক, এটা বাদ দিতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে বেসিক্যালি ধ্রুবক গুলা বাদ দিয়ে দিয়ে আমরা প্রপোর্শনাল চিহ্ন বসাতে পারি। ধ্রুবক গুলো বাদ দিয়ে দিয়ে আমরা কি বসাতে পারি? প্রপোর্শনাল চিহ্ন বসাতে পারি। তার মানে সিআরএমএস is proportional to 1/√m, এটা বসাতে পারি। সিআরএমএস is proportional to 1/√m, এটা বসাতে পারি। সিআরএমএস টা বড়ের বাচ্চার মধ্যে, শুধুমাত্র আমরা এই সূত্র থেকে এই জিনিসটা জাস্ট আবিষ্কার করছি, জাস্ট এই ম্যাথের জন্য। আমরা এখান থেকে বলতে পারি সিআরএমএস অফ 1/CRMS 2 ইকুয়ালস টু, যেহেতু এটা নিচে আছে, তাহলে এখানে লিখতে পারি √m2/√m1। সিম্পল। ওকে, √m2/√m, কেন? কারণ দেখো হচ্ছে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক তাহলে ওয়ানটা নিচে থাকবে, এই টুটা যেহেতু এখানে নিচে আসে, পাশে উপরে থাকবে ব্যস্তানুপাতিক হলে। তার মানে আমার কোশ্চেন কি বলছে, যে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত বের করো। প্রথম হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, তার মানে নিচেরটা হাইড্রোজেন। আর এটা হচ্ছে অক্সিজেন, আর এখানে উপরেরটা হচ্ছে অক্সিজেন। তাহলে আমি যদি বসাই, উপর অক্সিজেনের ভর হচ্ছে √32, আর নিচে হাইড্রোজেনের ভর হচ্ছে √2। তাহলে √32/2 কাটাকাটি করলে হচ্ছে 16। √16 মানে কত? 4। তখন আলটিমেটলি বলতে পারি 4:1। 4:1, তাহলে উপরে 4 নিচে 1, মনে মনে, তার মানে 4:1 এরকম বলা যায়। 4:1 এটা দেওয়া নেই, জাস্ট 4 দেওয়া আছে, অ্যান্সার হচ্ছে 4। আগে যেহেতু হাইড্রোজেনের কথা বলছে, সেজন্য আমরা হাইড্রোজেনকে 1 ধরছি, আর অক্সিজেনকে হচ্ছে 2 ধরছি। আচ্ছা, 13°C তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরে আদর্শ গ্যাসের আয়তন স্থির চাপে দ্বিগুণ করা হলো, স্থির চাপে দ্বিগুণ করা হলো, গ্যাসটির তাপমাত্রা কত? ঠিক আছে, কার সাথে কার সম্পর্ক দেখো, এটা হচ্ছে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক। চাপটা কেমন স্থির থাকে, চাপটা কেমন স্থির থাকে, চাপটা স্থির থাকে, ঠিক আছে। তো আমরা যদি চাপ স্থির থাকে, তাহলে আমরা কি জানি, চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র কি, V1/T1 = V2/T2। চাপ স্থির থাকলে চার্লসের সূত্র V1/T1 = V2/T2। তো এখানে কি বলছে, বলছে হচ্ছে
আয়তন দ্বিগুণ করা হলো, আয়তন দ্বিগুণ করা হলো, তাহলে ভি টু ইকুয়াল টু ভি ওয়ান। ভি টু সমান হচ্ছে টু ভি ওয়ান, আয়তন হচ্ছে দ্বিগুণ করা হলো। ইয়া কত, তাপমাত্রা কত জিজ্ঞেস করছে, এটা হচ্ছে 13। টি1 সমান হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস, টি টু সমান কত সেটা জিজ্ঞেস করছে। তো টি1 সমান ভি ওয়ান লেখা যায়। টি1 এর জায়গায় 13 ডিগ্রি, তার মানে হচ্ছে 273 প্লাস 13 286 কেলভিন ইকুয়ালস টু ভি টু হচ্ছে টু ভি ওয়ান লেখা যায় ভি টুর জায়গায় ডিভাইডেড বাই টি টু। এটা এটা কাটাকাটি যায়, আর এটা আসবে এটার সাথে চাপ। টি টু সমান 286 × 2, 572 কেলভিন। 572 কেলভিন, এখানে কেলভিনে ওকে দেওয়া আছে নাকি না ডিগ্রি সেলসিয়াস ওকে দেওয়া আছে। তো 572 থেকে যদি 273 গুণ করে দেই, 572 কেলভিন। তো কেলভিন থেকে সেলসিয়াসে নিতে হলে 273 বিয়োগ করতে হয়, 273 যদি বিয়োগ করে প্রত্যেককে 299 ডিগ্রি সেলসিয়াস, তার অ্যান্সার হবে 299 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 অ্যাটমসফিয়ার চাপে 5 লিটার আয়তনের একটি গ্যাসের ওজন হচ্ছে 3 গ্রাম। গ্যাসের আণবিক ভর কত? তো ওজন মানে হচ্ছে ভর আর কি, বেসিক্যালি ওজন মানে ভর বলছে এখানে। ডাব্লিউ 3 গ্রাম। এটা টি দেওয়া আছে, এটা হচ্ছে চাপ দেওয়া আছে, এটা হচ্ছে আয়তন দেওয়া আছে। আণবিক ভর কত? তাহলে আমরা পিভি সমান এনআরটি সূত্র চাইতে পারবো। 17 ডিগ্রি, পিভি সমান এনআরটি, এন আর টি। টি কত? টি হচ্ছে 2 অ্যাটমসফিয়ার এবং এটা হচ্ছে 5 লিটার। 2 অ্যাটমসফিয়ার আর এটা হচ্ছে 5 লিটার, ঠিক আছে। আর এন কত? এন হচ্ছে ডাব্লিউ/এম লেখা যায়, ইন্টু আর টি। টি কত দিছে? 17 ডিগ্রি সেলসিয়াস। 17 ডিগ্রি সেলসিয়াস মানে 17 + 273 দ্যাট ইজ 290। 17 + 273 মানে কত? 290। আচ্ছা, এখন ডাব্লিউ এর মান কত দিছিল? ডাব্লিউ এর মান হচ্ছে 3 গ্রাম দিছিল, তার মানে হচ্ছে এম বের করবো এখানে। 5 × 2 = 10 ইকুয়ালস টু, ডাব্লিউ হচ্ছে 3, এখানে হচ্ছে এম ইন্টু আর। এখন আর এর বেলা একটু সমস্যা যে কোনটা বসাবো, যেহেতু 2 অ্যাটমসফিয়ার, পি দিছে হচ্ছে 2 অ্যাটমসফিয়ার এবং ভি দিছে হচ্ছে 5 লিটার। লিটার আর অ্যাটমসফিয়ার, লিটার আর অ্যাটমসফিয়ারের সাথে রিলেটেড আর কোনটা? 8.314 না 0.82? 0.082। আমরা জানি 0.082 লিখলে তার একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। আর যখন সমান 8.314 লিখবো তখন তার একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। তো আমার বেসিক্যালি ইউজ করবো হচ্ছে এটা 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এখানে বসাবো 0.082 ইন্টু 290। সো জাস্ট আমার বের করার দরকার হচ্ছে এম, সেজন্য এমটাকে এই পাশে নিয়ে যাবো আর 10টাকে নিচে নিয়ে আসবো। এমটাকে পাশে নিয়ে আসলাম, আর উপরে কি থাকলো? 3 × 0.082 ইন্টু 90, 290 ডিভাইডেড বাই হচ্ছে 10। এই 10-এর সাথে 290 এর শূন্যটা কাটা। তো উপরে কি কি গুণ করতে হবে? 3 × 29। 3 × 29 আমি 30 ধরতে পারি, 3 × 30 = 90। 90 × 0.082, এই দুইটা যদি গুণ করো তাহলে যেটার কাছাকাছি আছে আর কি, অনেক দূরে দূরে কোশ্চেন আছে, ওই দুটার কাছাকাছি গুণ করলে এটাই আসবে আনসার, 7 পয়েন্ট সামথিং। 7 ওয়ালা কিছু আসবে, 7 ওয়ালা কিছু দেখলেই তো এটা দাঁড়াইতে পারে। স্যার কোনটা একটু নিজে নিজে করো। আচ্ছা,
তারপর চাপ স্থির রেখে গ্যাসের আয়তন 1000 সেন্টিমিটার কিউব। চাপ স্থির রেখে গ্যাসের আয়তন যদি 1000 সেন্টিমিটার কিউব করা হয় এবং তাপমাত্রা অর্ধেক করা হয়, গ্যাসের আয়তন কত হবে? পরিবর্তিত আয়তন। চাপ স্থির। স্থির চাপ মানে কি? চার্লসের সূত্র। স্থির চাপ মানে চার্লসের সূত্র। তার মানে আমরা লিখতে পারি V1/T1 = V2/T2। ঠিক আছে। বলছে তাপমাত্রা অর্ধেক করা হয়েছে। তাপমাত্রা অর্ধেক করা হওয়া মানে কি? তাপমাত্রা অর্ধেক করা মানে হচ্ছে T2 = T1/2। T2 সমান T1/2। তার মানে সুতরাং কি লেখা যায়? T1 = 2T2। এটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা প্রথম আয়তন দিচ্ছে 1000, তাহলে আমরা V1 হচ্ছে 1000। আর T1 সমান কি লেখা যায়? 2T2 লেখা যায় নিচে। আর নিচে হচ্ছে V2, নিচে হচ্ছে T2। এই T2 সাথে T2 কাটাকাটি চলে যাবে। আর 2 দিয়ে যদি 1000 কে কাটি তাহলে হবে 500। সুতরাং V2 কত? 500 সেন্টিমিটার কিউব। এই যে 500 cm কিউব। দ্যাট ইজ মাই অ্যান্সার। ওকে। আচ্ছা, তারপর 10 কেজি হিলিয়াম গ্যাস এত কেলভিন তাপমাত্রা একটি বেলুনের মধ্যে রাখে এত চাপ দেওয়া হলো, বেলুনের আয়তন কত? দেখো, পি দেওয়া আছে, টি দেওয়া আছে, ডব্লিউ দেওয়া আছে, তো আমরা বুঝতে পারতেছি কোন সূত্র। পিভি ইকুয়ালস টু এন আর টি। এন এর জায়গায় কি লেখা যায়? এন এর জায়গায় W/M ইন্টু আর টি এটা লেখা যায়। আমাকে বের করতে হবে কি? ভি আয়তন। তাহলে ভি কে রেখে বাকিগুলোকে ওই পাশে লেখা যায়। W/R/T/M ইন্টু ওই পিটা উপরে এদিকে গুণ ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভি। এটা কিসের মান? ভি এর মান। ডাব্লিউ এর মান বসাও। ডাব্লিউ হচ্ছে কত? 10 কেজি। 10 কেজি মানে হচ্ছে 10 × 1000 গ্রাম ইন্টু আর। আর হচ্ছে, দেখো, যেখানে অ্যাটমসফিয়ার দেওয়া আছে এবং এখানে লিটার চাইছে, তার মানে আমরা 0.082 ইন্টু টি কত? টি হচ্ছে 288 কেলভিন ডিভাইডেড বাই, ইয়া, এম। এম হচ্ছে হিলিয়াম গ্যাস। হিলিয়াম গ্যাসের ভর হচ্ছে 4। হিলিয়াম গ্যাসের ভর হচ্ছে কত? 4। ঠিক আছে। আর ইয়া কত? পি চাপ। চাপ কত দেওয়া আছে? 1.5। 1.5। এত বড় একটা ক্যালকুলেশন করে অনেক বড় একটা মান আসে, 39,000 সামথিং লিটার। 39,360 লিটার। দেখো, ক্যালকুলেশনটা আসলে করা যায়, এটা এত বেশি আহামরি কঠিন কিছু না। করলে দেখো অনেক বড় উল্টা, মানে অনেক দূরে দূরে মান দিছে। 7, 3, 9, হ্যাঁ, সামথিং, এরকম অনেক দূরে দূরে মান দিছে। এটা হচ্ছে 3900 কত, এখানে জাস্ট 39 দশমিক কত। অবশ্যই বুঝাই যায় এত বড় ক্যালকুলেশন আর করলে এত ছোট একটা মান কখনো আসবে না। তাহলে আমরা দেখবো 3, 9 এরকম কিছু আসলে এটা দাঁড়ায় যাবে একটু ধারণা। ঠিক আছে। আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে এত লিটার আয়তনে কোনো গ্যাসের ভর এত গ্রাম হলে গ্যাসের আণবিক ভর কত? সেম। টেম্পারেচার দিছে 300 কেলভিন, পি দিছে, ভি দিছে, ডাব্লিউ দিছে, এম বের করতে বলছে। পিবি ইকুয়ালস টু এনআরটি। এনআরটি এন এর জায়গায় W/M × RT। সব দেওয়া আছে, শুধুমাত্র এম বের করতে হবে এবং এখানে আর এর মান 0.082 বসাতে হবে। বসাই আর দুই ক্যালকুলেশনটা করবা কষ্ট করে। হ্যাঁ, কষ্ট করে ক্যালকুলেশনটা যদি করে দেখো, এটার সাথে এটা যদি ভাগ করো তাহলে কত আসবে? 100। এটা এটা কাটাকাটি করলে থাকবে 3। 3 × 6 = 18, এই যে 18। এটা দিয়ে এটা যদি ভাগ করো অবশ্যই 100 আসবে নিচে, যেহেতু উপরে 0.081 আর এখানে হচ্ছে 8.2। তাহলে কাটাকাটি করলে তো 100 আসারই কথা। হ্যাঁ, এটা সুন্দর একটা জিনিস দিয়েছে, এটাতে আরো বড় ক্যালকুলেশন করাই লাগে না। এটা কোনো মতে জাস্ট
1 সেকেন্ডের ভিতর হয়ে যাবে ক্যালকুলেশনটা। আচ্ছা আচ্ছা, পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 দশমিক চাপে 1 লিটার গ্যাসকে 1 লিটারে পরিণত করতে চাপ কত বৃদ্ধি করতে হবে? তো তাপমাত্রা এত বলে দিচ্ছে, তাহলে তাপমাত্রা চেঞ্জ হওয়ার কথা বলে না। তাপমাত্রা চেঞ্জ হতে, তাপমাত্রা বলছে 25 ডিগ্রি। চাপ এটা এত, এটা এত, এটা এত, চাপ কত প্রয়োগ করতে হবে? তাহলে এটা হচ্ছে P1, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, আর কত P2 বের করতে হবে সেটা। তাপমাত্রা কত চেঞ্জ হবে সেটা কত বলে নাই, তার মানে তাপমাত্রা সবসময় 25ই থাকবে। মানে এটা তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির থাকা মানে বয়েলের সূত্র, P1 V1 ইকুয়ালস টু P2 V2। তোমাকে বের করতে হবে P2, তাহলে P1 কত 1, V1 কত 4, P2 বের করবো, এটা হচ্ছে 0.8। এখান থেকে বলতে পারি P2 ইকুয়ালস টু 4/0.8, 4 বাই কত, 0.8। এটা সমান 4/0.8, তো 4/0.8 যদি হয়, তাহলে উপরে যদি হয় 4 × 10, নিচে হবে 8, 240/8, তার মানে আলটিমেটলি 5, 5 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে কি P2, এটা হচ্ছে কি P2, P2 হচ্ছে 5 অ্যাটমসফিয়ার। কিন্তু এখানে আমাকে কিন্তু P2 জিজ্ঞেস করে না, আমাকে বলছে চাপের বৃদ্ধি কত হবে। চাপের বৃদ্ধি কত, বৃদ্ধি মানে কি চূড়ান্ত চাপ মাইনাস আদি চাপ। চূড়ান্ত চাপ কত পাইছি 5, মাইনাস আগে চাপ কত ছিল 1, বৃদ্ধি কত 4। ঠিক আছে, বৃদ্ধি হচ্ছে 4, তাহলে হচ্ছে আমরা বলতে পারি 4 অ্যাটমসফিয়ার বৃদ্ধি পাবে। অ্যান্সার হচ্ছে কি। আচ্ছা, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রার কথা যেহেতু বলছে, মানে T স্থির, এত চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন এত, তাহলে হচ্ছে P1 হচ্ছে V1। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন বৃদ্ধি করে 1 লিটার করা হলো, তার মানে V2 এত করা হলো। তখন চাপ কত, তার মানে এখানে জাস্ট চাপের বৃদ্ধি জানতে চাই না, তখন চাপটা জানতে চাইছে, তাহলে আলটিমেটলি P2 জানতে চাইছে। V2 কত, তো সিম্পল, P1 V1 ইকুয়ালস টু V2 V2। হ্যাঁ, P1 কত, P1 হচ্ছে 3, V1 কত 1.8, P2 কত, P2 হচ্ছে বের করব, আর V2 কত 3.6। ঠিক আছে, তাহলে কত 3 × 1.8, নিচে চলে আসবে 3.6 ইন্টু P2। 1.8 কে 3.6 দিয়ে ভাগ করলে হয় 2, আর 2 দিয়ে 3 কে ভাগ করলে হয় 1.5। এটা 1.5 অ্যাটমসফিয়ার, সিম্পল। ক্যান্সার হবে 1.5। আচ্ছা, তারপর স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো নির্দিষ্ট বস্তুর গ্যাসের আয়তন এত। হম, চাপ বৃদ্ধি করে এত করা হলো, তার মানে P2, P1 হচ্ছে এটা, V1 হচ্ছে এটা। আমার তখন আয়তন কত হবে, তার মানে V2 বের করতে বলছে। আমরা কি জানি P1 V1 ইকুয়ালস হচ্ছে V2 V2, P1 V1 সমান P2 V2। সো V2 কত, P1 V1/P2। P1 হচ্ছে 1, V1 হচ্ছে 3.2, আর P2 হচ্ছে 2। কাটাকাটি করলে কত, 3.2 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 1.6, 1.6 লিটার। এটাও সেম প্রসেস, স্থির তাপমাত্রায় P1 V1 2 অ্যাটমসফিয়ার, সেই 1.741 অ্যাটমসফিয়ার হ্রাস করে এত করা হলো, তখন আয়তন কত, তার মানে V2 কত জিজ্ঞেস করছে সেম।
পৃথিবীতে এত গ্রাম এত আয়তন দখল করে নিম্নের কোনটি কোন গ্যাস হবে? এত গ্রাম এত আয়তন দখল করে এসটিপিতে এত আয়তন এত গ্রাম এত ইয়ার দখল করতে গেলে ইয়া করতে হবে আর কি। হ্যাঁ, তো দেখো ডাব্লিউ দিছে এটা, এটা দিছে হচ্ছে ভি। তাহলে কার সাথে কার সম্পর্ক? কার সাথে কার সম্পর্ক? এটা সম্পর্কটা হচ্ছে ভরের সাথে আয়তনের, ভর সাথে আয়তনের সম্পর্ক। তাহলে ভর কত? ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু, এটা কত? ভি বাই 22.4। সম্পর্কটা নিলে চলবে না, আমাকে বলছে গ্যাসটি কোনটা হবে। গ্যাস কোনটা ওইটা চেনার জন্য আমাকে কি করতে হবে? আণবিক ভরটা বের করতে হবে। আণবিক ভরটা বের করলে আমরা মোটামুটি চিনতে পারবো গ্যাস কোনটা। ডব্লিউ কত দিয়েছে? 3.2। আর এম হচ্ছে নিচে। ভি কত? 2.24। 2.24। আর এটা কত দিয়েছে? 22.4। কাটাকাটি করলে নিচে থাকবে 10। ঠিক আছে, নিচে কত থাকবে? 10। উপরে থাকবে 1, নিচে থাকবে 10। আমি যদি আর গুণন করি তাহলে কত? এম ইকুয়ালস টু 3.2 ইন্টু 10, দ্যাট ইজ 32। হচ্ছে কত? 32 ছিল। 32 গ্রাম কোন ভর? কার ভর 32? কার ভর 32? সেটা হচ্ছে অক্সিজেন গ্যাসের ভর 32। অক্সিজেন গ্যাসের ভর 32, দ্যাট ইজ। আচ্ছা, স্থির তাপমাত্রা ওই সেম সূত্র, P1 V1 সমান P2 V2। তখন চাপ কত হবে? P2 কত হবে? একটু বের করে ফেলি। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 বায়ুমণ্ডল চাপে 1 কিলোগ্রাম জলীয় বাষ্পের আয়তন কত? টেম্পারেচার দিছে, চাপ দিছে, ডাব্লিউ দিছে, আয়তন বের করতে বলছে। তাহলে অবভিয়াসলি এটা সূত্র পিভি সমান এন আর টি। এখান থেকে কি লেখা যায়? পিভি ইকুয়ালস টু এন সমান ডাব্লিউ বাই এম ইন্টু আর টি। ঠিক আছে, এই যে ভি বের করতে হবে, আমরা লিখবো পি ভি ইকুয়ালস টু ডাব্লিউ আর টি বাই এম ইন্টু ভি। ডাব্লিউ আর টি বাই এম ইন্টু ভি। তো ডাব্লিউ কত? 1 কিলোগ্রাম, তার মানে 1000 গ্রাম। আর 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 যেহেতু এটা বায়ুমণ্ডলীয় চাপ বলছে, বায়ুমণ্ডল চাপের ইংলিশ নাম হচ্ছে অ্যাটমসফিয়ার, এবং এখানে দেওয়া আছে লিটার। লিটারের সাথে অ্যাটমসফিয়ার সাথে রিলেটেড কত? 0.08। টি কত? 100 ডিগ্রি, তার মানে 373 কেলভিন। আর ইয়া কত? চাপ কত? 1 অ্যাটমসফিয়ার, পি 1 অ্যাটমসফিয়ার। আর কি বলছে? জলীয় বাষ্প মানে হচ্ছে পানি। পানির ভর কত? 18। এর নিচে থাকবে এই এম, এম এর মান হচ্ছে 18 বছর। ওকে, তারপর আমরা হচ্ছে এই জায়গায় এত বড় ক্যালকুলেশনটা যদি করি, ক্যালকুলেশন করলে ওই যে আমরা তো অলরেডি একবার করছিলাম 41 × 41, এরপর একটা আসে 1680 আসে। তো অ্যান্সার মোটামুটি 1700 কত, এটাই অ্যান্সার। একবার অঙ্কটা রিপিট হয়েছে আর কি। আচ্ছা, এটা একটু দেখো। এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসে এত লিটার আয়তন গ্যাস আছে স্থির চাপে। স্থির চাপ মানে হচ্ছে চার্লসের সূত্র, V1/T1 = V2/T2। এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করেন, তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি করা হয়েছে। কত আয়তন বের হয়ে যাবে? কত আয়তন কি হয়ে যাবে? গ্যাস বের হয়ে যাবে। আমরা কেমনে জানি কত আয়তন গ্যাস বের হয়ে যাবে? মানে আগে যে পরিমাণ ছিল, একটা পাত্রে আগে ছিল হচ্ছে কিছু গ্যাস ছিল, তাপমাত্রা বাড়ার ফলে ওই গ্যাসের আয়তন যদি বেড়ে যায়, তাহলে কিছু আয়তন হচ্ছে বাইরে বের হয়ে যাবে না?
কি পরিমাণ বের হয়ে গেছে সেটা আমরা কেমনে বের করতে পারবো? V2 - V1, এই সূত্র, মানে এটা দিয়ে বের করতে পারবো। V1 তো আমাকে তো আছে 5, এটা হচ্ছে পাত্রে আছে, মানে আপাতত পাত্রে আছে V1। যখন তাপমাত্রা বাড়ানো হবে তখন কি হবে? ইয়াও বেড়ে যাবে, আয়তনও বেড়ে যাবে। তো যে এক্সট্রা আয়তন হয়ে গেছে, পাত্র তো সেম হয়েছে, সেম আছে, ওই পাত্রের মধ্যে যে এক্সট্রা আয়তন বেড়ে গেছে ওগুলো কি থাকতে পারবে? ওগুলো বের হয়ে যাবে না? ওইগুলাই হচ্ছে V2 - V1। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখন হিসাব করি, V1/2 = V2/T2। V1 কত? 5। T1 কত? 27 ডিগ্রি, তার মানে 290। 200, সরি, 27 ডিগ্রি মানে 300। একটু V2, V2 বের করব। আর এটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে 303। ঠিক আছে। তো 300 দিয়ে যদি 303-কে ভাগ করি, কত আসে? 1 পয়েন্ট সামথিং আসবে আর কি, 25। 300 হচ্ছে, এটা হবে কি, এটা এরকম, 5/300 ইকুয়ালস টু V2/303। যে কত? 5 × 303 / 300 হচ্ছে V2। এই জায়গা থেকে আমরা V2-র মানটা বের করতে পারি। V2-র মানটা বের করলে 5.05 আসবে। এখন হচ্ছে কি পরিমাণ আয়তন বের হয়ে গেছে, তাহলে ডেল্টা ভি, V2 - দ্যাট ইজ 5.05 মাইনাস 5, দ্যাট ইজ 0.05। এটাই পরিমাণ আয়তন বের হয়ে যাবে। আমার অ্যান্সার হচ্ছে 0.05 লিটার। তাপমাত্রা কত হলে গ্যাসের আয়তন এত হবে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত, স্থির চাপে, তার মানে V1/T1 = V2/T2। V1 কত? 906। V2 কত? 27 ডিগ্রি, তার মানে 300 কেলভিন। আর V2 কত? 500। আর T2 আমরা বের করব। বের যদি করি তাহলে T2 ইকুয়ালস টু, এটা 500 × 300 906। হ্যাঁ, এটা তো অনেক আচ্ছা, অনেক বড় ক্যালকুলেশন করলে সামথিং কিছু একটা আসবে, এটা কেলভিনে আসবে। ওই কেলভিন থেকে 273 যদি বিয়োগ করা হয়, এটা আসে -107.44। ক্যালকুলেশন গুলা পারবা বলে মনে করতেছি, মানে এত বড় ক্যালকুলেশন তো পারা উচিত না, বা পারা পারা যায় না। তবে ওই যে আন্দাজ করাটা আর কি, আন্দাজ করতে পারো, ওইটা আর কি। এটাও সেম। 25 ডিগ্রি সেলসিয়াস এত আয়তন দখল করে, এত চাপ এত করলে, তাহলে আগে চাপ এত ছিল P1, তখন আয়তন ছিল V1। এখন চাপ যখন P2 হবে তখন কত আয়তন V2 বের করতে বলছে। আচ্ছা, তাপমাত্রা চেঞ্জ করতে বলছে না, উক্ত তাপমাত্রায় বলছে, উক্ত তাপমাত্রায়। তাহলে তাপমাত্রা চেঞ্জ করতে বলেনি, তাহলে তাপমাত্রাটা আমি বোঝাই দিছে। কারণ তাপমাত্রা, উক্ত তাপমাত্রা মানে সেম তাপমাত্রায়, সেম তাপমাত্রা মানে কি, তাপমাত্রা কি স্থির আছে? ঠিক আছে। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কি, P1 V1 = V2 V2। P1 V1 = V2 V2। এখান থেকে বের করে ফেলবো। P1 কত? 0.95। V1 কত? 40। P2 কত? 1।
ভি টু কত বের করবো। 1 into V2 মানে V2, দ্যাট ইজ এটা গুণ করলে চলে, দ্যাট ইজ 9.5 into 4 +2 V2 গুণ করলে, এটা যদি গুণ করো 40 থেকে 2 চলে গেলে 38, V2 সমান হচ্ছে 38, এটা গুণটা করলে 38 আসে, এই গুণটা করলে আর হচ্ছে 38, এটা এই যে 38, তো 38 তো এখানে নাই আসলে, এটা নাই, তো এটা হবে আনসার 38। আচ্ছা, এখানেও সেম, P1 দেওয়া আছে, তাপমাত্রাটা এমনি দিচ্ছে হুদাই, V1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, V2 বের করতে হবে, P1 সমান P2 V2 তাপমাত্রায় সেম এখানেও, দেখো এখানে V1, এটা হচ্ছে V1, এটা হচ্ছে P1, এটা হচ্ছে V2, আর বের করতে বলছে গ্যাসটির চাপ কত, P2 বের করতে বলছে, সেম ক্যালকুলেট, সেম প্রসেস, আমি করে দেখাচ্ছি না এটা। বায়ুমণ্ডলীয় চাপে এত মিলিলিটার গ্যাসের উপর কত চাপ বৃদ্ধি করলে আয়তন এত মিলিলিটার হবে, তাহলে এটা হচ্ছে, এটা V1, এটা হচ্ছে V2। বায়ুমণ্ডলীয় চাপ বলছে, বায়ুমণ্ডলীয় চাপ বলা মানে কি 1 অ্যাটমসফিয়ার, তার মানে P1 কত 1 অ্যাটমসফিয়ার, আর V1 সমান হচ্ছে 100 ml, আর V2 হচ্ছে কত ml, V2 হচ্ছে 76 ml। তো আমরা দেখো, অপশনে দিছে মিলিমিটার মার্কারি চাপ, অপশনে দিছে মিলিমিটার মার্কারি চাপ, তো আমরা এখানে তো অ্যাটমসফিয়ার ইউজ করতে পারবো না, তো মিলিমিটার মার্কারি চাপ যেহেতু আমরা কি জানি 1 অ্যাটমসফিয়ার যে কথা 76 মিলিমিটার 760 মিলিমিটার মার্কারি চাপ একই কথা, 760 মিলিমিটার মার্কারি চাপ একই কথা, তোমরা P2 বের করবো, তো জানি P1 সমান P2 এখান থেকে P1 হচ্ছে 760, V1 হচ্ছে 100, ঠিক আছে, P2 হচ্ছে বের করব, P2 বের করব, V2 হচ্ছে 76 মিলিলিটার, ঠিক আছে, তাহলে কত 760 ইন্টু 100 ডিভাইডেড বাই 76, 760-এর সাথে 76 যদি ভাগ কাটাকাটি করে তাহলে 10, 10-এর সাথে 100 গুণ করলে কত 1000, P2 সমান কত 1000 মিলিমিটার মার্কারি চাপ। আচ্ছা, আমাকে কি বলছে দেখো, আমাকে বলছে হচ্ছে কত চাপ বৃদ্ধি করতে হবে, চাপ বৃদ্ধি, চাপ বৃদ্ধি মানে কি চূড়ান্ত চাপ মাইনাস আদি চাপ, এখন আছে এক এক 1000, আগে ছিল 760, তাহলে কত হবে 240, 240 যে কথা 2.4 × 10⁻², একই কথা, 240 যে কথা 2.4 × 10⁻², একই কথা, সিম্পল। আচ্ছা, এখন একটা একটি ঘনত্বের সাথে সম্পর্ক, ঠিক আছে, ঘনত্বের সাথে যদি সম্পর্ক দেয় তাহলে আমরা একটা সূত্র শিখবো এখন, সেটা হচ্ছে ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক, এটা যদি লিখি D1/T1 = T2/T2, না, D1T1 হ্যাঁ, D1T1 সরি, এটা না। ঘনত্বের সাথে সম্পর্ক D1T1 হচ্ছে D2T2, ডি হচ্ছে কোনো একটা গ্যাসের ঘনত্ব, আর টি তো তাপমাত্রা, তো ঘনত্বের সাথে তাপমাত্রা সম্পর্ক হচ্ছে D1T1 সমান T2T2, D1T1 সমান D2T2, ওকে, এখানে বলছে, ওকে, প্রমাণ তাপমাত্রা ও চাপে একটি গ্যাসের ঘনত্ব এত, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের ঘনত্ব কত, প্রমাণ তাপমাত্রা মানে কি 27 ডিগ্রি, হ্যাঁ, এটা হচ্ছে T1,
প্রমাণ তাপমাত্রা মানে 27 ডিগ্রিতে এর ঘনত্ব হচ্ছে 29। আর যখন 17 ডিগ্রি করা হয় তখন তার ঘনত্ব কত জানতে চাইছে, হচ্ছে T2। ঠিক আছে, তো আমরা কি জানি D1 T1 যেমন D2 T2। D1 T1 যেমন কত রে? D2 T2। তখন D1 কত দিচ্ছে 29। কখন? যখন 27 ডিগ্রি, 27 ডিগ্রি মানে 300 কেলভিন। সরি, সরি, প্রমাণ তাপমাত্রা তো 27 ডিগ্রি না, প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। বুঝছে? আমরা ভুল বলছি, প্রমাণ তাপমাত্রা 0 ডিগ্রি, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। 29 × 273 D2। D2 বের কর। D2 কত? 17 ডিগ্রি সেলসিয়াস। 17 ডিগ্রি সেলসিয়াস যে কথা 290 একই। 290। ওকে, আমরা যদি কাজ করি 229 × 273 এবার হলো 290 D2। কাটাকাটি করলে এটা আছে হচ্ছে 10। 10 দিয়ে 273-কে ভাগ করলে D2 সমান হচ্ছে 27.3 কেজি/মিটার কিউব। 27.3 কেজি/মিটার কিউব, এটা হচ্ছে আনসার। এরপর স্থির তাপমাত্রা হচ্ছে আপনি কোন একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হচ্ছে এত, ওই গ্যাসের চাপ বৃদ্ধি করে এত করা হয় না, আয়তন কত? এই যে V1, V1, V2 দেওয়া আছে, V2 বের করতে বলছে। সিম্পল, P1 V2 ক্যালকুলেশন করে শেষ, পেরে যাবো সিম্পল। of 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ কি? আমরা এখানে পিভি সমান n equals to কি W/m, মানে এটা কি হচ্ছে 7 গ্রাম নাইট্রোজেন গ্যাস, পিভি সমান W কত, m কত, নাইট্রোজেন গ্যাসের জন্য 28, এটা 8। তাহলে যেতে হবে 7 × 28 মানে হচ্ছে 8, 4, 7, 28, তাহলে 1/4। 27 ডিগ্রি বলছে, 27 ডিগ্রি 1/4। 27 ডিগ্রি মানে টি এর গুণ 300 লেখা যায় না, 300 কেলভিন। আমি তাহলে আমি যদি লিখি, তাহলে পিভি সমান লিখলো 1/4 × এর গুণ হচ্ছে 300। এটা 4 দিয়ে যদি 300-কে কাটি তাহলে হয় 75। সুতরাং 75 আর, পিভি সমান 75 আর, তাহলে এটা হচ্ছে বি নাম্বার। আচ্ছা, তারপর যে 5 লিটার গ্যাসের চাপ এবং গ্যাসের তাপমাত্রা দিয়ে দেবে। 5 লিটার মানে ভি, গ্যাসের চাপ এবং কেলভিন তাপমাত্রা দ্বিগুণ করা হয়, তাহলে চাপকেও দ্বিগুণ করা হয়েছে, তাপমাত্রাকেও দ্বিগুণ করা হয়েছে, তাহলে তার আয়তন কত হবে, V2 কত হবে সেটা জিজ্ঞেস করছে। এটা হচ্ছে V1। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে P1 মানে P2 সমান 2P1 যেহেতু চাপ দ্বিগুণ করছে, আর T2 সমান 2T1 যেহেতু তাপমাত্রাও দ্বিগুণ করছে, এখানে হচ্ছে কেলভিন তাপমাত্রা দ্বিগুণ করা হয়েছে। তো আমরা সূত্র জানি, যেহেতু তিনটার পরিবর্তন হচ্ছে, P1 V1/T1 = P2 V2/T2। তাহলে V1, V1 কত? V1 হচ্ছে 5 লিটার, আর T1, P2 কত? P2 হচ্ছে 2P1 ইন্টু P2 ডিভাইডেড বাই T2 কত? T2 হচ্ছে 2T1, 2T1 এই 2 আর এই 2 কাটা, P1 এর সাথে P1 কাটা T1 এর সাথে,
T1 কাটা, মানে V2 সমান কত পেলাম? 5 লিটার পেলাম, ঠিক আছে? এই যে চেঞ্জ হবে না, V1 যেমন V2 তেমন। আচ্ছা, তো আমরা আগে দেখছিলাম হচ্ছে ব্যাপন হারের সূত্র। ব্যাপন হার ছিল কি? R2/R1 ইকুয়ালস টু রুট ওভার M1/M2 ছিল। এটা ইকুয়ালস টু কিভাবে লেখা যায়? মানে দেখো, রেট মানে হার ইজ প্রপোর্শনাল টু টাইম। যত সময় বাড়ে তত হারটা বেড়ে যায়। সীমা আমরা লিখতে পারি, যেহেতু এখানে R2 এবং সমানুপাতিক, এবং সমানুপাতিক সমানুপাতিক হলে এখানে 2 হলে উপরও 2 হবে, T2। আর নিচেরটা 1 বলে এখানে 1। যেহেতু আর ইজ প্রপোর্শনাল টু টি, টাইম যত বেশি ব্যাপন হারের পরিমাণে তত বৃদ্ধি, টাইম যত বাড়ে ব্যাপন হারে তত বাড়ে। সে কারণে আমরা লিখতে পারি হচ্ছে কি, আর ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে R2/R1 ইকুয়ালস টু রুট ওভার M1/M2, এটা আগে জানতাম। আর এখন নতুন জানলাম হচ্ছে T2/T1। R2 যদি উপরে থাকে, T2 উপরে, R1 নিচে বলে T1 নিচে। ওকে। আচ্ছা, আমাকে জিজ্ঞেস করছে যদি 2 মিলিমোল হাইড্রোজেন গ্যাস, 2 মিলিমোল হাইড্রোজেন গ্যাস একটি ছোট ছিদ্র দিয়ে 12 সেকেন্ডে প্রবাহিত হয়, তাহলে অবস্থায় 2 মিলিমোল অক্সিজেন গ্যাস ওই ছিদ্র দিয়ে, মানে পরিমাণটা সেম বসে, এটা এবং এটা পরিমাণটা সেম, ঠিক আছে? পরিমাণ যখন সেম আমরা ভর দিয়ে চিন্তা করতে পারি, মোলা। আমরা কি জানি? আর T2/T1 ইকুয়ালস টু রুট ওভার M1/M2। আর এর জায়গায় টি বসেছে, ঠিক আছে? প্রথমে টাইম দিছে কত? 12 সেকেন্ড প্রথম ক্ষেত্রে। প্রথমটা আর হাইড্রোজেন গ্যাস, এক হাইড্রোজেন গ্যাস T1 হচ্ছে 12 সেকেন্ড। এক T2 বের করতে হবে, ইকুয়ালস টু রুট ওভার M1 মানে হাইড্রোজেনেরটা, না হাইড্রোজেনটা হচ্ছে 2। আর ডিভাইডেড বাই M2 কাঠটা বের করতেছি, অক্সিজেনেরটা। অক্সিজেনটা বের করলে 16, সরি 32, অক্সিজেনের ভর হচ্ছে 32। কাটাকাটি করলে 1/16, রুট ওভার 1/16, T2 ইকুয়ালস টু রুট ওভার 1/16। দ্যাট ইজ T2/12 ইকুয়ালস টু 1/4। কাটাকাটি করলে 3। T2 ইকুয়ালস টু হচ্ছে 3। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, সরি একটু ভুল হয়েছে, আবার ক্লিয়ার করে জিনিসটা। সরি ফর দ্যাট, একেবারে ক্লিয়ার করে, একটু ভুল হয়েছে। সেখানে এই লাইনটা ভুল লিখছি, আর এস প্রপোর্শনাল টু 1/T হবে। মানে সময় যত বাড়ে ব্যাপন হার আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, তাহলে R2/R1 ইকুয়ালস টু T1/T2, এটা লেখা যায়। R2/R1 সমান T1/T2, এটা লেখা যায়, যেহেতু ব্যস্তানুপাতিক। এখানে 2 উপরে হলে এখানে 2 হবে নিচে, 1 উপরে হলে 1 হবে নিচে। আচ্ছা, ওই যে আগেরটা একটু ভুল ছিল, আগেরটা না, অন্যতমটা 2 উপরে 2 নিচে, যেহেতু ব্যস্তানুপাতিক আছে। এখানে 1 উপরে হলে 1 নিচে। তাহলে আমরা জানি জেনারেল সূত্র R2/R1 ইকুয়ালস টু রুট ওভার M1/M2, ঠিক আছে? R2/R1 এর জায়গায় কি লেখা যায়? T1/T2 ও লেখা যায়, যেহেতু তার অবস্থানুপাতিক। এটা যেহেতু আমাকে এই প্রশ্নে স্পেসিফিক কি প্রশ্নের টাইম চাইছে, আমি এতটুকু নিয়ে কাজ করবো।
এই জায়গাটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি T1/T2 সমান √/(1/(m2)। T1 প্রথমটা হাইড্রোজেনের জন্য টাইম কত লাগছে, 12 সেকেন্ড। T2 আমরা বের করবো। এবার M1 হচ্ছে হাইড্রোজেনের ভর কত, 2 গ্রাম। হাইড্রোজেন গ্যাস আর কি, H2। আর অক্সিজেন গ্যাসের ভর কত, 32। কাটাকাটি করলে 16। তাহলে 12 ÷ T2 1/√/16, 1/4। রুট করলে 4 হয়। তাহলে যদি আমি আর গুণন করি, T2 সমান 4 কত সময়, 48 সেকেন্ড। যেহেতু অক্সিজেন গ্যাসটা ভারী, অক্সিজেন গ্যাসের বেপন হইতে একটু টাইম লাগে। তাই হাইড্রোজেন গ্যাস হালকা, হাইড্রোজেন গ্যাস হচ্ছে 2 গ্রাম। সো একই যে পরিমাণ 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস 12 সেকেন্ডে হচ্ছে বেপিত হয়। সেম পরিমাণ অক্সিজেন গ্যাস যেহেতু 32 গ্রাম, সেই কারণে হচ্ছে ওর বেপন হইতে লাগে হচ্ছে 48 সেকেন্ড। প্রায় 4 গুণ বেশি সময় লাগে, 48 সেকেন্ড। আচ্ছা, তারপর কি বলছে, একটি সাথে ডিগ্রি তাপমাত্রা কোনো একটা গ্যাসের গড় বর্গবেগ, বর্গমূল মিটার/সেকেন্ড। 927 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার গড় বর্গবেগ কত, মিটার/সেকেন্ড। কত হবে হচ্ছে, তাহলে গ্যাসের সাথে কার সম্পর্ক, সিআরএমএস বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক। তাহলে আমরা কি জানি, সিআরএমএস ইকুয়ালস টু √3RT/m। এখানে হচ্ছে একটি গ্যাসের, তার মানে সেম গ্যাসের, তো সেম গ্যাসের জন্য সবসময় এম কে থাকে, স্থির থাকে। আর 3R তো স্থির থাকে। আমরা যেগুলো স্থির আছে সেগুলোকে কেটে দিতে পারি। তাহলে কি কেটে দিই, যেহেতু একটি গ্যাস বলছে, তাহলে সবসময় একই গ্যাস। তো একই গ্যাসের আণবিক ভর তো সবসময় একই। একই গ্যাসের আণবিক ভর তো সবসময় একই। ঠিক আছে। তারপর হচ্ছে আমি এখন লিখতে পারি কি, মানে তাপমাত্রা সমান তাপমাত্রা এখানে, তাহলে ধ্রুবক গুলো তুলে দিয়ে প্রপোর্শনাল বসাতে পারি। সিআরএমএস প্রপোর্শনাল টু √T। সিআরএমএস প্রপোর্শনাল টু কি, √T। ওকে, তাহলে আমরা বলতে পারি CRMS 1 ÷ CRMS 2। যদি সমানুপাতিক, তার মানে 1 হলে 1টা উপরে, 2 হলে 2টা নিচে, T1/T2। এটা লিখতে পারি, যেহেতু সমানুপাতিক ছিল। ব্যস্তানুপাতিক হলে তো 1টা উপরে থাকলে এদিকে 1টা নিচে হয়, আর এদিকে 2টা উপরে থাকলে এদিকে 2টা নিচে হয়। এটা যেহেতু সমানুপাতিক এবং রুটের সমানুপাতিক, সেজন্য রুটটাও দিল। সেটা লেখা যায় না। আচ্ছা, তো আমরা এখন দেখি কি বলছে। প্রথমে বলছে সিআরএমএস 1 কত, এ। প্রথম ক্ষেত্রে গড় বেগের মান হচ্ছে এ, তার মানে A/CRMS 2 ইকুয়ালস টু √T1/T2। প্রথম ক্ষেত্রে তাপমাত্রা কত, 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 কেলভিন। হচ্ছে 300 কেলভিন। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 927 ডিগ্রি, 927 ডিগ্রি মানে 927 + 273, ঠিক আছে, 1200 কেলভিন। দ্বিতীয় ক্ষেত্রে 1200 কেলভিন। কাটাকাটি যদি করা হয়, 1/4 A/CRMS 2 ইকুয়ালস টু 1/√/4। 1/√/4 মানে 1/2। তাহলে সুতরাং CRMS 2 ইকুয়ালস টু কত লেখা যায়, 2A। 2A অর্থাৎ এই 2টা যদি গুণ করে দিই, 2A। ঠিক আছে, তাহলে আমার কত আসলো, 2A আসলো। এনটিপিতে
এত মিলিলিটার না NH3 এর উপর কত, এত মিলিলিটার NH3 এর উপর কত, তাহলে আয়তনের সাথে ভরের সম্পর্ক হয় না, আয়তনের সাথে কার সম্পর্ক, ভরের সম্পর্ক। তাহলে এটা use করতে পারে W/M ইকুয়ালস টু V/22.4। ঠিক আছে, এখানে আয়তন কত দিচ্ছে, 22,400 মিলিলিটার। তো 22,400 মিলিলিটারকে আমি যদি লিটার নিয়ে যাই, 1,000 দিয়ে ভাগ করি, দুইটা শূন্য দুইটা শূন্য কাটা, আর 10-এর সাথে যদি কাটা, তাহলে 224-কে 10 দিয়ে ভাগ করলে 22.4। তাহলে ভি পাইলাম 22.4, এই যে এটা লিটারে নিয়ে গেলে 22.4। আমি যদি এই বক্সে বসাই, W/M, এম কত, যেহেতু NH3 গ্যাস, NH3 গ্যাসের এম হচ্ছে 17, নাইট্রোজেনের 14, আর তিনটা হাইড্রোজেন হচ্ছে 3, ইকুয়ালস টু W/M, সরি V/22.4। ভি কত পাইছি, 22,400 মিলিটার, 22,400 মিলিটার যে কত, 22.4 লিটার, 22.4 লিটার, নিচে উপর হলাম 22.4। এটা এটা কাটবে, সুতরাং ডাব্লিউ সমান পাই হচ্ছে 17 গ্রাম। কত কেজি, 17। ঠিক আছে, আচ্ছা, এখন বলছে সমভরের, মানে প্রত্যেকটার ভর সমান, সমভরের নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস এবং আর্গন গ্যাস মিশ্রণের মোট চাপ হচ্ছে 760 মিলিলিটার মার্কারি চাপ। নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাসের আংশিক চাপ কত মিলিমিটার, মানে টোটাল আর কি। তো সমভর আমরা ধরি হচ্ছে ডাব্লিউ ভর ছিল। তো কোনো গ্যাসের আংশিক চাপ কিভাবে বের করে, আংশিক চাপ সমান মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আংশিক চাপ হচ্ছে মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এখন মূল ভগ্নাংশ কি, মূল ভগ্নাংশ হচ্ছে মিশ্রণে ওদের মূল সংখ্যা, এন অফ নাইট্রোজেন, ধরো যদি নাইট্রোজেনের হয় এন অফ নাইট্রোজেন মিশ্রণে ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, মিশ্রণের মোট মোল সংখ্যা একটু মোট চাপ হচ্ছে পি, যেটা দেওয়া থাকে যদি আমরা নাইট্রোজেনেরটা বের করতে চাই। মূল ভগ্নাংশ মানে কি না, এন অফ যার মোট আংশিক চাপ বের করতেছো তার, ধরো নাইট্রোজেনের আংশিক চাপ বের করতেছো P/N2, তাহলে N/N2, তো মিশ্রণের নাইট্রোজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, এটা হচ্ছে মোল সংখ্যা। ঠিক আছে, তো এখন আমি যদি দেখি, যদি ডাব্লিউ পরিমাণ দেওয়া আছে, বস্তু আছে, মানে প্রত্যেকটা সমবর্গ যেহেতু বলছে ডাব্লিউ। এখন আমি যদি নাইট্রোজেনের মোল সংখ্যা বের করি, নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে W/M, W/M, এম কত নাইট্রোজেনের জন্য 28। এন অফ অক্সিজেন একটা বের করি, W/M, সবার জন্য সেম, এম কত 32। আর আর্গনেরটা বের করে, আর্গনের উপর হচ্ছে 40, তাহলে ন্যান অফ আর্গন সমান W/40। এটা হচ্ছে নাইট্রোজেনের মোল সংখ্যা, এটা হচ্ছে অক্সিজেনের মোল সংখ্যা, এটা হলো আর্গনের মোল সংখ্যা। তা আমরা কি জানি, কার কার বলছে, অক্সিজেনেরটা আর নাইট্রোজেনেরটা, তাহলে এখন যোগ করতে হবে না উপরে। এখানে কি, যার জন্য বের করতে বলছে তারটা উপরে, আর নিচে হবে টোটালটা, মূল মূল সংখ্যার যোগফল আর কি। এখানে কার কার বলছে, নাইট্রোজেন আর অক্সিজেন বলছে, তাহলে কি হবে, এন অফ নাইট্রোজেন প্লাস এন অফ অক্সিজেন ডিভাইডেড বাই এন অফ টোটাল ইন্টু মোট চাপ, এটা হবে। ঠিক আছে, যার আংশিক ভগ্নাংশ, আংশিক চাপ বের করতেছো তার মূল সংখ্যা থাকবে উপরে, নিচে থাকবে টোটাল মূল সংখ্যা কিন্তু হচ্ছে মোট চাপ। এখন নাইট্রোজেন আর অক্সিজেনের যেহেতু বলছে, সেজন্য দুইজনেরটা থাকবে উপরে যোগ করে, এবং ইয়াটা থাকবে নিচে। আচ্ছা, তো
এখন প্রথমে নাইট্রোজেনেরটা কত? এই যে এটা W বাই 32, অক্সিজেনেরটা, নাইট্রোজেন হচ্ছে W বাই 28 ডিভাইডেড বাই ডব্লিউ, এই টোটাল। টোটাল হচ্ছে মানে তিনোটার যোগফল টোটাল। এই ক্যালকুলেশনটা করে 553 পাওয়া যায়। মানে ডব্লিউ কাটা যায়, কমন নিয়ে তাহলে নিচেরটা লসাগু নিয়ে উপরেরটা লসাগু নিয়ে কাটাকাটি করলে মোটামুটি হচ্ছে, ইয়া, লসাগুটা নেওয়াটা ইজি। লসাগুটা কি হবে? W/28 প্লাস W/30, নিচে হচ্ছে তিনটা W/28, W/30 প্লাস W/36 W/40 কিন্তু পিপি হচ্ছে 760। উপরে লসাগু নিলে কত আসে? মানে 28 × 32। মিডল টার্ম ব্রেকআপ করি না, আমি জাস্ট কি করে নিছি, গুণ করে নিছি। তাহলে ভাগ করলে ভাগ দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এখানে থাকবে 32 প্লাস হচ্ছে 28। ডাব্লিউটা তো কমন নিয়ে বাইরে রাখলাম। নিচে হচ্ছে এই যে কি থাকলো, তিনটার গুণফল নিতে হবে। 28, 32, 40, ঠিক আছে। W/28 প্লাস 32 প্লাস 40, এটা হবে। এখানে এই 28 আর 32 কাটা, 32 ডাব্লিউ এর সাথে ডাব্লিউ কাটা, ঠিক আছে। তাহলে উপরে থাকে কত? 28 আর 32 যোগ করলে উপরে থাকে 60। আর এই ভাগ চিহ্নটাকে যখন আমি উল্টাই দিব, চিহ্নটাকে, তখন গুণ হবে। নিচে থাকবে, উপরে থাকবে 40, নিচে থাকবে সবগুলো যোগ করলে 100। হ্যাঁ, কিন্তু 760, 100। এই যে এটা যোগ করলে 60, 60-এর সাথে 40 যোগ করলে 100, সেটা থাকবে নিচে, যেহেতু এটা উল্টে যাবে। উপরেরটা চলে আসবে নিচে, নিচেরটা চলে যাবে উল্টে গেল। এখন যদি কাটাকাটি করি, 4×6 = 24। 24 আর আহ, ওর যে ভাগ লাগছে কোনো কথা তাহলে 760, 60, 60। পাঁচশো কত? 100 কথা এত বেশি দাম করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ভুল হয়েছে। এই এই গুণফল একটু ভুল হয়েছে সেখানে। সে বড় ক্যালকুলেশনটা করলে মোটামুটি 500 কত আনসার, একটু বড় ক্যালকুলেশন 553 আসছে। এই গুণ একটু ভুল করছে, এটা হর দিয়ে বা লব দিয়ে গুণ করতে গেলে একটু ভুল হবে। গুণ টাইপস থাকে, একটু বড় ক্যালকুলেশনটা। বাদ এটা, এমনি প্রসেসটা বুঝলে হইলো। শিক্ষা বলবো ফাংশনটা বুঝছি। এত ডিগ্রি সেলসিয়াস আমাদের দ্রব্যমান গ্যাসকে একই চাপে রেখে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে আসা হলো কত আয়তন? একই চাপে, তার মানে চার্লসের সূত্র হচ্ছে T1 V1 T2 V2, এটা কত? 300 কেলভিন। V1/T1 V2/T2 V2/T2। V1 হচ্ছে 300 দেওয়া আছে,
টি1 হচ্ছে কত, 300 কেলভিন। ভি2 কত বের করবো, টি2 কত, 60 ডিগ্রি সেলসিয়াস মানে 280 কেলভিন। 300 300 কাটা, টি2 সমান হচ্ছে 280। 280। আচ্ছা, আচ্ছা, এখানে বলছে যে দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ কোন তাপমাত্রা সালফার ডাইঅক্সাইডের আরএমএস বেগের সমান। ঠিক আছে, তাপমাত্রা যে মানে টি1 দেওয়া আছে অক্সিজেনের জন্য, আর টি2 বলতে হচ্ছে সালফার ডাইঅক্সাইডের জন্য। তাহলে যদি কত সিআরএমএস তখন কি গেল, সিআরএমএস হচ্ছে রুট 3 RT/m, এটা জানি, ঠিক আছে। এখন প্রথমে হচ্ছে কিছু অক্সিজেন, সিআরএমএস অফ অক্সিজেন ইকুয়ালস টু √3 R T অফ অক্সিজেন ডিভাইডেড বাই এম অফ অক্সিজেন। ঠিক আছে, আর সিআরএমএস অফ সালফার ডাইঅক্সাইড তখন হচ্ছে √3 R T অফ সালফার ডাইঅক্সাইড ডিভাইডেড বাই এম অফ সালফার ডাইঅক্সাইড। ওকে, এই দুটা বলছে, দুটো কখন সমান হবে। হুম, সমান হওয়ার মানে এটা আর এটা সমান, এটা যদি সমান হয় তাহলে লিখতে পারো √3 R T অফ অক্সিজেন বাই এম অফ অক্সিজেন ইকুয়ালস টু √3 R T অফ সালফার ডাইঅক্সাইড ডিভাইডেড বাই সালফার ডাইঅক্সাইড। ওকে, তাহলে এখানে 3 আর 3 কাটা, উভয় পক্ষে স্কোয়ার করে দিলে রুট গুলো চলে যাবে। তাহলে কি থাকবে, টি অফ অক্সিজেন বাই এম অফ অক্সিজেন সালফার ডাইঅক্সাইড, সরি, সালফার ডাইঅক্সাইড বাই এম অফ সালফার ডাইঅক্সাইড। এটা টি অফ অক্সিজেন কত দেওয়া আছে, 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 298। 25 ডিগ্রি মানে 298 কেলভিন। আর এম অফ অক্সিজেন হচ্ছে 32। টি অফ সালফার ডাইঅক্সাইড বের করতে হবে, আর সালফার ডাইঅক্সাইডের ভর, সালফারের ভর হচ্ছে 32 প্লাস 16 গুণ 2, দ্যাট ইজ 64। ঠিক আছে, তাহলে সালফার ডাইঅক্সাইডের ভর 64, তাহলে আমি যদি কাটাকাটি করি, 32কে 64 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে টি অফ সালফার ডাইঅক্সাইড কত হবে, 2 × 298, দ্যাট ইজ 16/6 = 1, 9×18 = 19/1, 396 কেলভিন, 396 কেলভিন, 396। আচ্ছা, এসটিপি তে এত ঘনত্ব, একই তাপমাত্রায় যাবে গ্যাসট্রিক ঘনত্ব কত, একই তাপমাত্রায় ও এত চাপে গ্যাসট্রিক ঘনত্ব কত। তো আমরা একটা সূত্র দেখেছিলাম হচ্ছে D1 T1 = D2 T2, এটা যখন তাপমাত্রা ভিন্ন থাকবে। এখন যদি একই তাপমাত্রা বলছে, সেখন এখন পি এর সাথে সম্পর্ক দেখতে হবে, চাপ। হ্যাঁ, তো হচ্ছে D1/P1 = D2/P2, D1/P1 সমান D2/P2। এটা হচ্ছে চাপের সাথে ঘনত্ব সম্পর্ক। কাল কিছুক্ষণ আগে মানে দেখেছিলাম হচ্ছে D1T1 = D2T2 ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক। এখন দেখতেছি ঘনত্বের সাথে প্রেসারের সম্পর্ক কেমন, D1/P1 = D2/P2। আচ্ছা, তো এখন আমাকে দেওয়া আছে এসটিপি তে ঘনত্ব, এসটিপি তে ঘনত্ব কত জিজ্ঞেস করছে না, মানে এসটিপি তে ঘনত্ব দেওয়া আছে 2.5। এসটিপি মানে কি, এসটিপি মানে কি, 1 অ্যাটমসফিয়ার চাপ। 1 অ্যাটমসফিয়ার চাপ যে কথা, 760 মিলিমিটার মার্কার হিসেবে কি কথা। ঠিক আছে, তার মানে চাপ পি ওয়ান হচ্ছে দেওয়া আছে হচ্ছে 760, এবং ডি1 দেওয়া আছে হচ্ছে 2.5, এবং পি2 দেওয়া আছে হচ্ছে 780। ডি2 কত সেটা বের করতে বলা হয়েছে। এই সূত্র থেকে যদি বসাই, ডি1 হচ্ছে 2.5, নিচে হচ্ছে 760, ইকুয়ালস টু ডি2 হচ্ছে বের করবো, আর ডি2 পি2 হচ্ছে 780। এটা যদি ক্যালকুলেশন করো, কাটাকাটি করলে কত, 2.5 থেকে বেশি যে কোনো একটা মান আসবে, সেটা হচ্ছে 2.54 হবে আর কি। এটা 2.54 কাটাকাটি করলে, এটা কাটাকাটি করবো, এটা ভাগ করবা, এটার সাথে এটা গুণ করবো, 2.54।
আচ্ছা, অবশ্যই 2.5 থেকে বড় হবে। তো 2.5 থেকে বড় দুটাই মান আছে, 2.51, একটা হচ্ছে 2.54। এটা একটু বেশি বড় হবে, যেহেতু 2.54, এটা অ্যান্সার হবে। ওই যে আংশিক চাপ বের করতে বলছে, সেম মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আর নাইট্রোজেন, তাহলে আংশিক চাপ বিয়োগ নাইট্রোজেন ইকুয়ালস টু মূল ভগ্নাংশ। মূল ভগ্নাংশ মানে এন অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই এন টোটাল ইন্টু মোট চাপ। মোট চাপ কত? মোট চাপ হচ্ছে 720। ঠিক আছে? তো এন অফ নাইট্রোজেন কত? নাইট্রোজেন কত আছে? 28 গ্রাম। সেটা ডাব্লিউ বাই এম। ডাব্লিউ হচ্ছে 28, নাইট্রোজেনের ডাব্লিউ বাই এম। এম কত? এন অফ নাইট্রোজেন, এন নাইট্রোজেন ডাব্লিউ বাই এম না, ডাব্লিউ দেওয়া আছে 28, আর নাইট্রোজেনের ভর কত? 28 গ্রাম। এটা কয় মোল? 1 মোল। ঠিক আছে, তো এখানে কত হবে? আমি এন অফ নাইট্রোজেন 1 মোল লিখতে পারি। আর টোটাল মানে সবগুলোর যোগফল। তাহলে কার্বন ডাই অক্সাইড কত আছে? ডাব্লিউ বাই এম। ডাব্লিউ হচ্ছে 44 দেওয়া আছে, কার্বন ডাই অক্সাইড ভরও 44, তাহলে কাটাকাটি করলে 1 মোল। আর CH4 কত দেওয়া আছে? ডাব্লিউ বাই এম। CH4 ডাব্লিউ দেওয়া আছে 32, এম কত? CH4 কার্বনের হচ্ছে 12, আর 4টা হাইড্রোজেন 6, মানে 16। দ্যাট ইজ এম হচ্ছে 16, কাটাকাটি গুলো 2। তাহলে হচ্ছে এটা আছে 1 মোল, এটা আছে 1 মোল, আর এটা আছে হচ্ছে 2 মোল। ঠিক আছে? এটা টোটাল কত? 1 মোল প্লাস 1 মোল প্লাস 2 মোল, এরপর কত? 460 মোট, সরি 420। এটার নিচে কত হয়? 2 দুগুণে মানে 4, 4/720, চলে 720/4, কাটাকাটি করলে আসছে হচ্ছে 180। আচ্ছা, হচ্ছে 180। আচ্ছা, এত তাপমাত্রা, এত চাপ, এত তাপমাত্রায় চাপ কত? কত অ্যাটমসফিয়ার? 1 অ্যাটমসফিয়ার যে কথা, 1 অ্যাটমসফিয়ার সমান 460 টন।